হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি আই অ্যাম অ্যাকচুয়াল কাল্টিভেশন বিগ শট চ্যাপ্টার 5 থেকে 10 পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। যারা শেষ পর্ব দেখেননি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। আগের পর্বে আমরা দেখেছিলাম রাজকুমারী লুও তার মায়ের কাছে চলে আসে। রাজকুমারী তার মায়ের কাছে এসে বলে, বাবা যখন থেকে আমাকে ডুয়ানমুলিকে বিয়ে করতে বলেছেন তখন থেকে আমার রাতের ঘুমও নষ্ট হয়ে গেছে। লুওর মা বলে, তোমার বাবা আর আমি অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় সমস্যায় জড়িয়ে পড়েছি বলে মনে হচ্ছে। তুমি যে বিশেষজ্ঞের নাম বলেছ তার যদি সহজে সমাধান করার উপায় থাকে, যদি না থাকে তাহলে সেটাই সবচেয়ে ভালো। ডুয়ানমুলিকে বিয়ে করা রাজকুমারী হিসেবে তোমার কর্তব্য। জিয়াওবাই নাস্তা তৈরি করে বলে, আমি প্রস্তুত করে রেখেছিলাম মাস্টার, আপনার পছন্দেরটা বেছে নিন। লি উঠে দেখে কি খাওয়া যায়, আর দরজায় নক করা শব্দ শুনে পিছনে তাকি বলে, হ্যাঁ, আমাদের একজন গ্রাহক আছে, এটা মিস লুও, স্বাগত। লুও বলে, দুঃখিত যে আমরা আমন্ত্রণ ছাড়াই এসেছি মাস্টার লি, ইনি আমার মা। লি বলে, তোমার মা? লুওর মা মনে মনে বলে, একজন লুকোনো বিশেষজ্ঞ সে। লুওর মা নিজের নাম বলে একটু গম্ভীর আওয়াজে, হ্যালো, আমি ঝংসিউ। লি একটু ভয় পেয়ে মনে মনে বলে, সে বন্ধুসুলভ বলে মনে হচ্ছে না। এরপর ভালো করে দেখে বলে, কিন্তু সে একজন সুন্দরী, তাই একটু উগ্র হওয়া ঠিক আছে। লি দুজনকে ভেতরে নিয়ে এসে বলে, ভেতরে এসো, ভেতরে এসো, আমি সবেমাত্র দুপুরের খাবার তৈরি শেষ করেছি। জিয়াওবাই বলে, আমার চিতাবাঘ ভাজা শেষ মাস্টার। লি জিয়াওবাইয়ের কাছে গিয়ে বলে, আমাদের একজন গ্রাহক আসছেন। জিয়াওবাই বলে, গ্রাহক? তারা কি একসাথে দুপুরের খাবার খাবে? মনে হচ্ছে আমাকে আরও 2টি কাটলারি তৈরি করতে হবে। শিউ একটু ভয় পেয়ে লুওকে আস্তে করে জিজ্ঞেস করে, এই জিনিসটা কি? লুও একটু ভাব নিয়ে বলে, আরে এগুলো তো কেবল একজন বিশেষজ্ঞের বাড়িতে পাওয়া যায় এমন জিনিস। মা, তুমি খালি হাতে অনেক কিছু বানাচ্ছ, কারণ তুমি এগুলো আগে কখনো দেখোনি। জিয়াওবাই লুওর কাছে এসে অভিবাদন করে বলে, তোমার সাথে দেখা করে খুব ভালো লাগছে। লুও বলে, হে হে, তুমি খুব আকর্ষণীয় জিয়াওবাই। ঝংসিউ হতবাক হয়ে বলে, এটা কোন ধরনের হাতিয়ার? শুধু রান্নাই করতে পারে না, মেয়েদেরও বিরক্ত করতে পারে। তুলনা করলে ঝেন চাও রাজবংশের ধনসম্পদ সম্পূর্ণ আবর্জনা। ঝংসিউ এখানে নিজের মুখের কাপড় ঠিক করে মনে মনে বলে, মনে হচ্ছে এটিকে এখনই গুরুত্ব সহকারে নেওয়ার প্রয়োজন আছে। লুও মাংসটা তুলে ধরে বলে, এটা কি সত্যি সুস্বাদু মাস্টার লি? ঝংসিউ রাগ করে লুওকে বলে, শিউ, মাস্টার লিয়ের সাথে অভদ্র ব্যবহার করো না। লুওর আরেকটা নাম শিউ। শিউ অবাক হয়ে বলে, মা, তোমার মুখের ভাব এত দ্রুত বদলে গেল। জিয়াওবাই একটু রাগ করে বলে, ভদ্রমহিলা, আমি জানি তুমি সুন্দরী, কিন্তু আমার রান্নার বিচার করার জন্য এটা ব্যবহার করো না। লি মনে মনে বলে, পরে জানাবো তোমার কথার পূর্বধারণার অর্থ কি। লি জিয়াওবাইকে বলে, 2 মহিলার জন্য তাড়াতাড়ি কিছু খাবার পরিবেশন করো জিয়াওবাই, সবচেয়ে সুস্বাদু। জিয়াওবাই ছুরির দক্ষতায় কাটাকুটি করে মশলা মিক্স করে আরও একটু সস এবং ক্যাভিয়ার যোগ করে মিশেলিনের মতো মানের কয়লা গ্রিল্ড চিতাবাঘ তৈরি করল। এরপর সেই ডিশ তৈরি করা শেষ। শিইউ আর ঝংসিউ সুভাষকে বলে, এই সুভাষ। এরপর শিইউ একটা টুকরা মুখে নিয়ে বলে, কয়লার আগুনে ভাজার পর মাংস ইতিমধ্যেই সুগন্ধযুক্ত। বিভিন্ন মশলা পুরানোর ফলে এটি আরও সুস্বাদু হয়ে ওঠে। এটি কমল, মুচমুচে, তাজা এবং মশলাদার। মুহূর্তের মধ্যেই মুখের ভেতর স্বাদের নিখুঁত মিশ্রণ ফুটে উঠল। এতটা স্বাদ পেয়ে রাক্ষসের মতো খাওয়া শুরু করল মা মেয়ে দুজন। মনে হচ্ছে প্রতিযোগিতা করছে খাওয়া নিয়ে। লি দেখে বলে, মানুষ সুস্বাদু খাবারে প্রায় অভিভূত। আমি আশা করিনি যে তোমরা এটা এত পছন্দ করবে যে পুরো থালা চিতাবাঘ খেয়ে ফেলেছ। লি একটা প্লেট এগিয়ে দিয়ে বলে, তোমাদের কেউ কি এটা চাও? দুজন সতর্ক হয়ে সেই প্লেটের দিকে তাকিয়ে থাকে। দেখে মনে হচ্ছে দুজন স্বর্গে পৌঁছে গেছে। জামাকাপড় খুলে সেই এক প্লেটের দিকে হাত বাড়ায়, কে আগে নিতে পারে। ঝংসিও সেই শেষ টুকরা তাড়াতাড়ি কেড়ে নিয়ে খায় আর মুখ দিয়ে শব্দ করে, অম নম নম। শিইউ রাগ করে তার মাকে জোরে বলে, ধুর, স্পষ্টতই আমি প্রথম এটা লক্ষ্য করেছিলাম। লি বলে, যাই হোক, আজ হঠাৎ এখানে তোমার আসার কারণ কি? ঝংসিউ মুখ মুছে বলে, আমি খাবার নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আসল কাজটা প্রায় ভুলেই গিয়েছিলাম। আর বেচারা শিইউ মন খারাপ করে বলে, শেষ মাংস। ঝংসিউ বলে, শিইউ, দয়া করে মাস্টার লিকে আমাদের আসল পরিচয়টা বলো। শিইউ বলে, বুঝেছি মা। তারপর শিইউ তার আসল পরিচয় বলে, সত্যি কথা বলতে মাস্টার লি, আমি কিয়ানলং জিয়ান রাজবংশের সবচেয়ে বড় রাজকন্যা। আজকের আর প্রত্যাশিত সফরের জন্য আমি একটি বিশেষ অনুরোধ করছি। শিউ তার আসল পরিচয় বলে, মাস্টার লি, আমি এটা লুকাতে চাইনি। আমার আসল পরিচয় প্রকাশ করলে চমকে যাবেন না। লি বলে, যদি এটা খুব ভয়াবহ হয় তাহলে বলো না। শিউ বলে, আসলে আমি কিয়ানলো স্বর্গীয় রাজবংশের একজন রাজকন্যা। শিউ মনের মধ্যে বলে, সে একদমই শুনছে না। শিউ বলে,
আমার বাবা সম্প্রতি সিংহাসনে বসেছেন, কিন্তু তার রাজত্ব অস্থির। আমরা অবর্ণনীয় দুর্দশার মধ্যে আছি, কারণ দুইজন শক্তিশালী মন্ত্রী দায়িত্বে আছেন। আমার বাবা অনিচ্ছা সত্ত্বেও তাদের সাথে একমত হয়েছেন। তাকে জোর করে একজন বিশ্বাসঘাতকের ছেলের সাথে আমার বিয়ে দিতে হয়েছিল। আমি এক মুহূর্তের শান্তি চেয়েছিলাম। শিউ মনের মধ্যে হেরে গিয়ে বলে, সে একটু অবাক হল না। লি সব শুনে চুপ করে বসে থাকে। ঝংশিউ শিউকে বলে, লি ঠিকই বলেছেন, মাস্টার লি বন্যপ্রাণীর একজন বিশেষজ্ঞ। তিনি নিশ্চয়ই সবকিছু দেখেছেন। লি মনের মধ্যে বলে, কিন্তু আমার মনে হয় বুঝতে পেরেছি, আবার মনে হয় ঠিক বুঝতে পারছি না। লি দুইজনকে দেখে বলে, যদিও আমি তোমাদের রাজনৈতিক ব্যবস্থার সাথে পরিচিত নই, তবু একটা জিনিস স্পষ্ট, এটা নাটকের একটা প্লট। শিউ আর ঝংশিউ হায়রান হয়ে বলে, হ্যাঁ, প্লট? নাটক? লি হেসে বলে, কে মানে হ্যাঁ, আমি এই রুটিনের অনেক ভার্সন দেখেছি। শিউ আর ঝংশিউ হায়রান হয়ে বলে, অনেক সংস্করণ? অন্য কথায়, আপনি বিভিন্ন ধরনের রাজবংশের পরিবর্তন দেখেছেন? শিউ মন খারাপ করে বলে, দারুণ তো, মনে হচ্ছে মাস্টার লিয়ের কাছে সাহায্য চাওয়াই সঠিক সিদ্ধান্ত। আমি রক্ষা পেয়েছি। লি মনের মধ্যে বলে, এত ছোট মেয়ে, তার বাবা তার বিয়ে ঠিক করে দিয়েছিলেন, সে নিশ্চয়ই অন্যায় বোধ করেছে। লি লিউকে বলে, ভদ্রমহিলা লুও, আতঙ্কিত হবেন না, দয়া করে আমাকে সবকিছু বিস্তারিত বলুন। আপনার সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য আমি অনেক রকম সম্পদ প্রস্তুত করেছি। লিউ মনের মধ্যে বলে, কেন তাকে এত উত্তেজিত দেখাচ্ছে? অমর জগতের প্রধান শক্তিগুলিকে আকাশীয় রাজবংশ এবং সম্প্রদায়ে ভাগ করা হয়েছে। স্বর্গীয় রাজবংশ হল কাল্টিভেশন দ্বারা শাসিত একটি রাজবংশ। এটি অমর কাল্টিভেশন উৎস দিয়ে তৈরি এবং সৈন্যরাও অমর কাল্টিভেটার। মানুষের ওপর শাসিত স্বর্গীয় বংশের কাল্টিভেটার মানুষকে দানবদের ক্রোধ থেকে রক্ষা করে। কিয়ানলং স্বর্গীয় রাজবংশ এই পৃথিবীর অসংখ্য অমর রাজবংশের মধ্যে একটি, এবং এটি সবকিছুর উপরে অমরত্বকে প্রাধান্য দেয়। বেশিরভাগ অমর কাল্টিভেটার সরলমনা এবং ক্ষমতার দক্ষতায় অভ্যস্ত নন, ফলে দুই শক্তিশালী মন্ত্রীর জোট তৈরি হয় এবং পবিত্র রাজা কেবল নামেই রাজা। চাও ঝংয়ের প্রধানমন্ত্রী একজন অহংকারী ব্যক্তি। যদিও জাতীয় শিক্ষকের প্রভাব প্রধানমন্ত্রীর তুলনায় কম, তবুও তাদের একটি গোপন উদ্দেশ্য রয়েছে। তারা দুষ্ট কাজের জন্য চক্রান্ত করে, আর পবিত্র রাজা বহুবার তাদের রাজি করাতে চেয়েছেন, কিন্তু সফল হননি। এখন আর কোনো উপায় নেই। দয়া করে আমাদের বুঝান মাস্টার লি, এটা সম্পর্কে আমাদের কি করা উচিত? লিউ আর ঝংশিউ কিউট চেহারা বানায়। ঝংশিউ বলে, মাস্টার লি, তোমার কি কোনো ধারণা আছে? লি ভেবে বলে, মনে হচ্ছে পুরনো সেটিং। আহা, তুমি কি শুনেছ ৩৬টি কৌশল, এক স্তরের সাথে অন্য স্তরের ঠগ? ঝংশিউ হ্যারান হয়ে বলে, ৩৬টি কৌশল? লিউ বলে, এটার কথা শুনিনি, দয়া করে আমাদের হারকা করুন মাস্টার লি। লি বলে, তুমি কি এটার কথা শুনোনি? তাহলে মজার করার জন্য আমি এটা ব্যাখ্যা করি। প্রথমত, কৌশল ব্যবহার করো, শূন্য থেকে কিছু তৈরি করো। কিছু গুজব ছড়িয়ে দাও যেখানে বলা হবে জাতীয় শিক্ষকের পুত্রকে উপপত্নী হিসাবে নির্বাচন করা সম্পূর্ণ জাতীয় শিক্ষকের উপর নির্ভর করে। লক্ষ্য, পবিত্র রাজার সাথে ভালো সম্পর্ক গড়ে রাজার কর্তৃত্ব অর্জন করা। তারপর অন্য কৌশল ব্যবহার করো, বিচ্ছিন্নতা। রাজকন্যা আর প্রধানমন্ত্রীর পুত্র প্রেমে মগ্ন। রাজকন্যা তখন জাতীয় শিক্ষকের পুত্রকে বলবে, প্রধানমন্ত্রীর ছেলেই আমাকে প্রতিদিন বিরক্ত করছে, তার বাবাও আমাদের বিয়ে নষ্ট করার পরিকল্পনা করছে। কি? তাদের পরিবার এতটাই নীতিহীন? আতঙ্কিত হও না রাজকুমারী, আমি এক্ষুনি বাবাকে বলবো। আমি আমাদের ভালোবাসা নষ্ট হতে দেব না। লি বলে, খেলাটি সেট হয়ে গেছে। চূড়ান্ত কৌশল কাজে লাগানোর জন্য যা বাকি আছে পাশে দাঁড়িয়ে দেখো। তাদের ঝগড়া দেখো, আর ঝগড়া থেকে আমরাই লাভবান হব। ঝংশিউ অবাক হয়ে বলে, ভালো। লিউ বলে, যদিও আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু এটা সম্ভব বলে মনে হচ্ছে। লি মনের মধ্যে খুশি হয়ে বলে, এই ধরনের সমস্যা সমাধানের জন্য ৩ রাজ্যের কয়েকটি পৃষ্ঠাই যথেষ্ট। লি মনের মধ্যে বলে, কিন্তু হবে না, এখানে রুটিন ব্যবহার করাই বেশি মজার। ঝংশিউ মনের মধ্যে সিরিয়াস হয়ে বলে, এটি কেবল একটি দুর্দান্ত কৌশল নয়, এর শক্তি অকল্পনীয়। একটি অনিয়মিত কৌশলও দুর্গম বাতাস, রক্তের বন্যা এবং পুনরাবৃত্ত রাজত্বের কারণ হতে পারে। ভীতিকর, খুব ভীতিকর। আমরা তাকে শত্রু হিসেবে রাখতে পারি না। লি বলে, কিন্তু এটা তোমার নিজের ব্যাপার। তুমি তাদের সম্পর্ক উস্কে দিতে পারবে কিনা সব তোমার কৌশলের উপর নির্ভর করে। লিউ বলে,
আমার ওপর। লিউ উঠে দাঁড়িয়ে বলে, ইউ বুঝতে পারছে আমি মাস্টার লির কাছে গভীরভাবে কৃতজ্ঞ। ইউ সর্বাত্মক চেষ্টা করবে। আচ্ছা আলিয়া, তুমি খুব ভদ্র। আমি খুশি যে তোমার সাহায্য করতে পেরেছি। লিউ যাওয়ার সময় তার মাকে ডেকে বলে, মা, আরও একটা কথা আছে, আশা করি তুমি এটা শুনে রাগ করবে না। ঝংশিউ বলে, কি ব্যাপার? লিউ বলে, আমি মাস্টার লিকে আমার বাবার দেওয়া বয়সসীমার উপহারটি দিয়েছি। ঝংশিউ বলে, বোকা বাচ্চা, উত্তরাধিকার সূত্রে জেড পেন্ডেন্টের কথা তো বাদই দিলাম। মাস্টার লিকে আরও মূল্যবান উপহার দেওয়াটাও অযৌক্তিক হবে না। রাজপরিবার হিসেবে উপযুক্ত সাহায্য পেতে হলে এই পরিমাণ শক্তি এবং সচেতনতা দরকার। এবার মাস্টার লি আমাদের সাহায্য করেছেন। আমরা ফিরে আসার পর আমাদের কোষাগারে যেতে হবে, আরও বড় উপহার প্রস্তুত করতে হবে। এই লোকটা যদি ভালো হয় তাহলে এটা একটা দারুণ সুযোগ। লি জেড পেন্ডেন্ট হাতে নিয়ে বলে, আর বলতে গেলে এটা সেই জেড পেন্ডেন্ট যা লেডি লো আমাকে শেষবার দিয়েছিলেন। আমি ভেবেছিলাম এটা স্টল থেকে ঠক করে নেওয়া জিনিস। আমি আশা করিনি যে এটা রাজকুমারী স্বর্গীয় রাজবংশের জিনিস। যদিও এটা শুধুমাত্র একটা জিনিস, কিন্তু এটা তার কৃতজ্ঞতার নিদর্শন। এটা এখনও ক্যাংলং রাজবংশের কাছে সৌভাগ্যের উপহার হিসেবে বিবেচিত হয়। লি খুশি হয়ে বলে, আমি আশা করি ভবিষ্যতে তারা আমাকে কাভার করবে। লি জেড হাতে নিয়ে বলে, ও হ্যাঁ, আমি এই জেড টুলটাকে নতুন আকার দেব, যেহেতু আমিও খোদাই অনুশীলনের প্রস্তুতি নিচ্ছি। লি জেডটা একটা দরজার সামনে ঝুলিয়ে রাখে আর বলে, এটা দেখতে এই রকম হওয়া উচিত, যেন কেউ দেখেই বলে ওই দরজার পেছনে কিছু ঠক আছে। শেষ পর্বে দেখা যায় লি বাজারে গিয়ে একটা কচ্ছপ নিয়ে আসে, পানিতে কোনো রাক্ষস আছে কিনা সেটা দেখার জন্য। আর সেই কচ্ছপটা নদীর কিনারায় বসে আছে। লি এক ঝোপের মধ্যে লুকিয়ে নজর রাখছে। লি এত ভয় পাচ্ছে যে তার মুখ তেরা হয়ে গেছে। পিছনে কুকুর আর রোবট দাঁড়িয়ে দেখছে। লি দুজনের উপর রাগ করে বলে, কি সমস্যা? আমি কাল্টিভেশন নই। দানবদের ভয় পাওয়া আমার স্বাভাবিক, ঠিক আছে? জিহাওবাই মনের মধ্যে বলে, আমরা কিছু বলিনি। লি সামনের দিকে তাকিয়ে বলে, কিন্তু কচ্ছপটি এখনও বেশ কয়েকদিন ধরে এখানে আছে। এটি ব্যাখ্যা করতে সক্ষম হওয়া উচিত। এই পুলে কোনো দানব নেই। লি খুশি হয়ে বলে, আয়া, দারুণ তো, কোনো লেখা নেই। লি বলে, না হলে আমি জানি না আমার কোথায় যাওয়া উচিত। এরপর দেখা যায় এক সেক্ট, বাংলায় দ্বিগুণ তরবারির শিখর, 10,000 তরবারির সম্প্রদায়। এই পৃথিবীতে কাল্টিভেটরসের দুটি দল রয়েছে। প্রথমটি স্বর্গীয় রাজবংশ, দ্বিতীয়টি সম্প্রদায়। 10,000 তরবারির সম্প্রদায়ের মধ্যে একটি। প্রাচীনকালে যখন 10,000 তরবারির জাদুকরের পূর্বপুরুষ তরবারি অনুশীলন করছিলেন, তিনি মাত্র এক আঘাতে কিয়ং পর্বতকে 2 ভাগে ভাগ করেছিলেন। এখন সেই পর্বতের নাম ডাবল সোর্ড পিক। এভাবেই 10,000 তরবারি সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়। কিন্তু সময় যত গড়িয়েছে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শিষ্যদের শক্তি ক্ষয় হতে থাকে। অবশেষে এটি এর আগমন। একটা শিষ্য তার জিনিসপত্র গুছিয়ে চলে যাচ্ছে। সে মাস্টারকে বলে, আমি এখনও ইন্টার্নশিপের সময়সীমার মধ্যে আছি, এখনও স্থায়ী কর্মচারী নই। আমি এত বড় বড় কিছুর অংশ হতে যাচ্ছি না। আবার দেখা হবে, ধর্মগুরু। এই বলে চলে যায়। মাস্টার বলে, চলে যাও তাহলে। সবাই চলে যাচ্ছে, দারুণ তো। তবে আমি এটাও জানি, এখানে 10,000 তরবারি সম্প্রদায়ের সমাপ্তি। একটা মেয়ে এসে বলে, সিনিয়র ভাই, কিছু শিষ্য যেতে চায় না। তারা দাবি করছে যে তারা শেষ পর্যন্ত লড়াই করতে চায়। আমি তাদের তাড়িয়ে দেওয়ার সাহস পাচ্ছি না। লিডার বলে, অপ্রয়োজনীয় ত্যাগ স্বীকার করো না। তরবারি রাক্ষস আমাদের গম্বুজের উপর তরবারি রেখে উত্তেজিত করেছিল। টেনে বের করতে বলো না, আমি এর কাছেও যেতে পারবো না। 3 বছর আগে হঠাৎ করেই এক তরবারি রাক্ষস আবির্ভূত হয়। একটা ভাঙা তরবারি ধরে আর একা বিশ্ব তরবারি সম্প্রদায়কে চ্যালেঞ্জ জানায়। যারা এতদিন অপরাজিত ছিলেন তার কাছেও পরাজিত হন। পুরো পরিবার তার হাতে নিহত হয়। পৃথিবীর কেউ তার তরবারি বের করতে পারে না। আমি তার সাথে কিভাবে তুলনা করব? তুমিও চলে যাওয়া উচিত, বড় বোন। আমাকে একা থাকতে দাও। তুমি যদি 10 বছর আমার জন্য বিধবা হিসেবে থাকতে রাজি থাকো, তাহলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ। সিনিয়র বোন বলে, আমি কিভাবে এমন কিছু করতে পারি? সিনিয়র ভাই। এ সময় লিডারের মেয়ে এসে বলে, বাবা, আমরা ফিরে এসেছি। ফেরার পথে আমি লক্ষ্য করলাম আমাদের সহশিষ্য পালিয়ে যাচ্ছে।
তখনই বুঝলাম এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। লিডার তার মেয়েকে আক্রমণ করে জোরে বলে, তোমাদের ফিরে আসা উচিত হয়নি। মেয়ে বলে, বাবা তুমি কি করছো? লিডার বলে, চলে যাও। যদি তুমি না যাও আমি তোমাকে চলে যেতে বাধ্য করব। মেয়ে বলে, বাবা। আর তার শিষ্য বলে, ঈশ্বর নিশ্চয়ই আমাকে আশীর্বাদ করেছেন। এই ভ্রমণে আমরা একটা ধন পেয়েছি, হয়তো এটা আমাদের এই বিপদ কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। আমার কথা শোনার রাগ করে বলে, ধন? এই চিত্রকর্মটি এই ভ্রমণে আমরা একজন বিশেষজ্ঞের সাথে দেখা করেছি। তার লালিতপালিত কুকুরটি এক চালে একটা বড় রাক্ষসকে মেরে ফেলতে পারে। একটা বর্গাকার বাক্স আছে যা ক্রমাগত আধ্যাত্মিক শক্তি নির্গত করে। তার প্রতিদিনের পানীয় জল আর চা সবই আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে। বাই ছবিটি দেখিয়ে বলে, এই ছবিটি তিনি আমাদের দিয়েছেন। লিডার ছবি দেখে বলে, তোমরা কি দরজায় দরজায় ঘুরে বেড়ানো বিক্রয়কর্মীর দ্বারা ঠক খেয়েছ? রেগে গিয়ে বলে, তোমরা অচেনা লোকদের বাজে কথা বিশ্বাস করো কিভাবে? তোমরা ছেলেরা এখনও অনেক ছোট। বাই বলে, এটা সত্যিই একটা ধন বাবা, দয়া করে একবার দেখে নাও। লিডার ছবি নিয়ে ফেলে দেয় আর চিৎকার করে বলে, বাজে কথা, বিপর্যয় একেবারে কাছে এসে গেছে, আর তোমরা ভাবছ একটা ভাঙা ছবি পরিস্থিতি উল্টে দিতে পারে? লিডার রেগে গিয়ে তরোয়াল বের করে জোরে বলে, তোমার গুরু হিসাবে আমি তোমাকে শেষ শিক্ষা দেব, তোমাকে জাগিয়ে রাখার জন্য। লু হাও বায়ের সামনে এসে সেই ছবি ব্যবহার করে, আর ছবির মধ্য থেকে একটা লোক বের হয়ে তরোয়ালের মাথা ধরে ফেলে। লিডার হেরান হয়ে বলে, তুমি? আর সামনে থেকে সবুজ রঙের আভা বের হয়, মাটিতে ভূমিকম্প হয়। লিহাও জোরে বলে, এটা কি হতে পারে যে তরবারি দৈত্য একদিন আগে এসেছিল? আরেকজন উত্তর দিয়ে বলে, এটা তরবারি দৈত্য নয়, এটা আমাদের প্রভু, সে একটা ব্রেক থ্রু পেয়েছে। একবার আপনি ইউয়ান ইয়াংয়ের রাজ্যে পৌঁছে গেলে আপনি নিজেকে একজন শক্তিশালী ব্যক্তি বলতে পারবেন না। লুহাও বলে, মাস্টার কেবল চিত্রকর্মটি একবার দেখে নিলেন এবং তিনি ইউয়ান ইয়ং থেকে ওবেতে অগ্রসর হতে সক্ষম হন। এখানে লিডারের চারপাশে এনার্জি ঘুরছে। লিডারের লেভেল আপ হয়েছে বলে লুহাও খুশি হয়ে বলে, ঈশ্বরের কৃপায় প্রভুর শক্তি নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। আগামীকাল যদি আমাদের তরবারি দৈত্যের মুখোমুখি হতেও হয় তবুও আমরা জয়ী হতে পারব। লিডার পার চোখ খুলে সামনে ঘরের ওপর রাখা তরোয়ালের দিকে নজর দেয়। সেই তরোয়ালটা হঠাৎ করে উড়ে যায়। বাই দেখে বলে, রাক্ষস তরবারি। উড়ে গিয়ে একটা তরবারি রাক্ষস এর কাছে, মানে তার আসল মালিকের কাছে চলে যায়। ডিমান বলে, হঠাৎ লেভেল আপ, এটা আমার প্রথম দেখা, ইন্টারেস্টিং। বাই দেখে বলে, তরবারি ডিমান? ডিমান জোরে চিৎকার করে বলে, আরে বাই বুঝেন। লুহাও সামনে এসে বলে, তরবারি তরোয়ালের দৈত্য। বাই বলে, আমরা কেন আগামীকাল যুদ্ধ করতে রাজি হইনি? ডিমান বলে, হ্যাঁ, কারণ আমি কাউকে সাফল্যের মুখ দেখেছিলাম, তাই আমি কৌতূহলী। আমি আগে না এসে পারলাম না। ডিমান বলে, একটি শিশুর কৌতূহল প্রবল, যেহেতু আমি এসেছি, চলো আগে ভাগে লড়াই শুরু করি। আয় বাই উছেন। এই ডিমানের আসল বয়স ৩ বছর। লিডার চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। ডিমান বলে, আমি দেখতে পাচ্ছি তুমি ভালোভাবে প্রস্তুত। লিডার হয়রান হয়ে যায় ডিমানের কথা শুনে। ডিমান বলে, মৃত্যুর জন্য প্রস্তুত। সিনিয়র সিস্টার বলে, সিনিয়র ভাই, জেতার কি কোনো সম্ভাবনা আছে? লিডার বলে, আমি তাকে টেনে আনব, তোমরা সবাই এখন চলে যাও। বাই জোরে চিৎকার করে বলে, বাবা! আর লিডার ডিমানের সাথে লড়াই করতে চলে যায়। ডিমান দৌড়ে লিডারের কাছে এসে বলে, চলো সত্যিকারের লড়াই করি দাদুগাই। ডিমান ভেঙে বলে, এটা কি তোমার গতিসীমা দাদুভাই? ডিমান দ্রুত কাছে এসে তরোয়াল দিয়ে একটা আক্রমণ করে। লিডার সেই আক্রমণ থেকে বেঁচে যায় আর বলে, ইলিউশন? ডিমানের শরীর 2 ভাগ হয়ে যায়। এক ভাগ পিছনে চলে আসা লিডার সমস্যায় পড়ে যায়। লিডার পিছনের সাইডের আক্রমণ ঠেকায়। ডিমান খুশি হয়ে বলে, বাহ দাদুভাই, তোমার বাহুতে অসাধারণ শক্তি। আমি জানতে চাইছি তুমি কতক্ষণ এটা সহ্য করতে পারবে। 2 জনের আক্রমণের কারণে চারপাশে ধোঁয়া তৈরি হয়। ধুলো সরে যাওয়ার পর ডিমানের তরোয়ালের গায়ে রক্ত দেখা যায়, আর লিডার নিচে পড়ে আছে, তার পিঠ দিয়ে রক্ত পড়ছে। ডিমান তরোয়াল থেকে রক্ত ঝেড়ে বলে, এইটা তোমার লেভেল আপের জন্য। ডিমান বলে, আমি কিছুই না পেয়ে উত্তেজিত হয়ে পড়েছিলাম। বাইয়ার লোহাও বলে, বাবা! ক্ষমতার ব্যবধান এত বেশি যে মাস্টার যদি ওবে পর্যন্তও প্রবেশ করে তবুও সে তরবারি দৈত্যের 10টি কৌশলের সামনে শক্তিহীন। ডিমান ফানি মুখ বানায় আর বলে, অসাধারণ! আমার তরবারির রাজ্য সত্যি অজেয়। 10,000 তরবারির দল, কি শক্তিশালী নাম, কিন্তু এটি কেবল পরিণত হয়েছে, তাই
আমি খুব অসাধারণ। সিনিয়র সিস্টার লিডারকে জড়িয়ে ধরে বলে, সিনিয়র ভাই। লিডার বলে, দুঃখের বিষয় সিনিয়র বোন, যদি আপনি আমাকে ছবি স্ক্রোলটি বোঝার জন্য আরও 2 দিন সময় দিতে পারেন, আমি 10,000 তরবারির অমর সম্প্রদায়কে রক্ষা করতে সক্ষম হব। আর এখন আমি শুধু তোমাকে আমার সাথে আরও কিছুক্ষণ মরতে অনুরোধ করতে পারি। কি দুঃখের বিষয়। ডিমান কান বড় করে এই কথা শুনতে থাকে, আর শুনে বলে, করুণা, আরেকটু। ডিমান লিডারের কাছে এসে সিনিয়র সিস্টারকে ধাক্কা দিয়ে সরিয়ে জোরে চিৎকার করে বলে, এখনও মরো না বুড়ো, তুমি আরেকটু বেশি বললে। আমি তোমাকে সেকেন্ডের মধ্যে কিভাবে খুঁজে পেলাম? তুমি কি গুনতে পারোনি? লিডার বলে, খোক খোক। যদিও তোমার তরবারি সচেতনতা প্রবল, লিডার ছবি বের করে ডিমানকে দিয়ে বলে, কিন্তু এই চিত্রকর্মে চিত্রকরের সাথে তুলনা করলে এটি ধুলোর এক কণার মতো। ডিমান ছবি দেখে বলে, আমাকে দেখতে দাও। এটা নকল। ছবির উপর তরোয়াল দিয়ে আক্রমণ করে বলে, এটা নিশ্চয়ই নকল। ডিমান কান্না করে বলে, পৃথিবীর কেউ কিভাবে এত তরবারির মতো সচেতনতা আঁকতে পারে? ডিমান গম্ভীর আওয়াজে বলে, আমাকে তার সাথে দেখা করতে নিয়ে যাও, আমি চাই ওকে হত্যা করতে। লু হাও কাছে গিয়ে বলে, যদি আমি তোমাকে নিয়ে যাই? লু হাওয়ের কথা শুনে সিনিয়র ভাই বলে, এটাই 10,000 তরবারি অমর সম্প্রদায়ের ধ্বংস। আমি মাস্টার লিকে জড়িত করতে পারি না। বাই বলে, কিন্তু তোমাকে আমাকে প্রতিশ্রুতি দিতে হবে, আমার বাবা এবং মা এই সম্প্রদায়ের সকল শিষ্যদের রক্ষা করার জন্য। ডিমান হেসে বলে, আমি এটা করতে পারি না। আমি তোমাকে সর্বোচ্চ প্রতিশ্রুতি দিতে পারি, প্রথমে ছবির চিত্রকরকে হত্যা করা, তারপর আমি ফিরে এসে বাকিদের হত্যা করব। লু হাও বলে, ঠিক আছে। লু জিয়াং, যদি আমরা মাস্টার লিকে রাগিয়ে দিই, তাহলে আমার ভয় হচ্ছে আরও বড় সমস্যা দেখা দেবে। লু জিয়াং বলে, এটাই আমাদের একমাত্র সুযোগ, তোমরা এখানে থাকো, আমি একাই ওকে নিয়ে যাব। লু হাও চুপ হয়ে থাকে। লু জিয়াং বলে, মাস্টার লি যদি আমাদের দোষও দেন, তবু এটা সম্পূর্ণ আমার দায়িত্ব, আমি নিজেকে তার কাছে উৎসর্গ করব। আমি 10,000 তরবারি অমর সম্প্রদায়ের সাথে এটিকে জড়িত করব না। লিডার বলে, সিনিয়র বোন, এই ছোট্ট আঘাতগুলো নিয়ে কিছু মনে করো না, আমরা যাব, আমিও বিশেষজ্ঞের সাথে দেখা করতে চাই। আর ডিমান এগুলো দাঁড়িয়ে শুনছে। লু জিয়াং বলে, আমি এক্ষুনি ফিরে আসব। ডিমান কাছে এসে বলে, আমার জন্য অপেক্ষা করো ছোট বোন। লু জিয়াং ডিমানকে বলে, ছবির চিত্রকরকে দেখা পর্যন্ত অপেক্ষা করো, তখন তুমি জানতে পারবে সব সময় কেউ না কেউ ভালো থাকে কথাটির অর্থ কি। ডিমান বলে, আমি এর জন্য অপেক্ষা করছি। ডিমান মনের মধ্যে বলে, এটা বলার পর কিন্তু এখন আমাকে ভাবতে হবে, যদি আমি চিত্রকরের মুখোমুখি হই, তাহলে আমার জেতার সম্ভাবনা কত? যদিও তরবারির সেই চিত্রকর্ম সম্পর্কে সচেতনতা প্রবল, মনে হয় সে তার সমস্ত শক্তি ওই কাজে ব্যয় করেছে। আমি নিশ্চিত, যদি আমি এটি আমার সুবিধার্থে ব্যবহার করি, তবে আমি তাকে হত্যা করতে পারি। দুইজন নিচে এসে বলে, আমরা পৌঁছে গেছি। লু জিয়াংয়ের বাবা মা এসে বলে, জিয়াংয়ের? লু জিয়াং বলে, বাবা মা, তুমি কেন? লু জিয়াংয়ের বাবা মা লু জিয়াংকে জড়িয়ে ধরে বলে, ফলাফল যাই হোক না কেন, আমাদের 3 জনকেই এর পরিণতি ভোগ করতে হবে। ডিমান রাগ করে বলে, খুব ঘৃণ্য। আমি শীঘ্রই তোমাদের সবাইকে নরকে পাঠাব। ডিমান সামনে লিয়ের ঘর দেখে বলে, কিন্তু এই ভাঙা ঘরটা দেখে আমার খুব ভালো লাগছে, স্বস্তি লাগছে। আমি আধ্যাত্মিক শক্তির সামান্যতম ছিটে ফোঁটাও ধরতে পারছি না, তাই সে অবশ্যই একজন সাধারণ মানুষ। ডিমান দরজার কাছে এসে চিৎকার করে বলে, তরবারি রাক্ষস এসে পড়েছে। জিয়াংয়ের মা বলে, কেউ সাড়া দিচ্ছে না কেন জিয়াংয়ের? জিয়াং বলে, আলেয়া, এটা কি হতে পারে যে মাস্টারলি বাড়িতে নেই? জিয়াংয়ের মা বলে, বাড়িতে নেই? লিডার শকে হয়ে বলে, তাহলে আমরা ফাঁদে পড়ে গেছি। আর তার ঘা থেকে রক্ত পড়ছে। ডিমান ভাব নিয়ে বলে, ও, তুমি কি বলতে চাইছ যে সে বাড়িতে নেই? আমার তরবারির উপস্থিতি টের পেয়ে সে নিশ্চয়ই ভয় পেয়ে পালিয়ে গেছে। যদি হয়, তাহলে পুনরুজ্জীবনের কোনো সুযোগই ছেড়ে দেওয়া উচিত নয়। ডিমান রাগ করে বলে, আমাকে তোমার জমি ধ্বংস করতে দাও এবং তোমার বংশধরদের হত্যা করতে দাও। ডিমান তরোয়াল হাতে নিয়ে দ্রুত সামনে চলে যায়। সামনে একটা বড় আক্রমণ করে ঘরের ওপর, আর ঘরে আক্রমণ লাগার আগেই একটা শিল্ড তৈরি হয়, আর ঘরের কিছুই হয় না। ডিমান হতবাক হয়ে দেখতে থাকে।
ডিমান বলে, জাদু? এটা এমন হওয়া উচিত নয়। হঠাৎ ডিমানের সামনে ফিনিক্স চলে আসে। ডিমান রেগে গিয়ে বলে, এখানে ফিনিক্স কেন? সে ফিনিক্স পাখি ডিমানকে দেখে অনেক জোরে গর্জন করে। ডিমান বলে, 3 জন নবীন অমর চাষী আমাকে বোকা বানালো। যথেষ্ট, আমি চিরন্তন জাদু তরবারি। অপমানিত হচ্ছে আমার মৃত্যু হয় ভালো। আমি মৃত্যুর সাথে লড়াই করব, এমনকি যদি এটি ফিনিক্সেও হয়। ডিমান তার সমস্ত শক্তি দিয়ে ফিনিক্সকে মারতে যায় আর চিৎকার করে বলে, ঝরে পড়ো। ফিনিক্স পাখি তার নিজের আগুনের শক্তি দিয়ে আক্রমণ করে। এরপর সেই জেটকে দেখানো বাতাসে ঝুলছে। 3 জন গাছের পিছনে লুকিয়ে এইসব দেখছিল আর জিয়াং বলে, তলোয়ার রাক্ষস বাবা, সে কি চলে গেছে? লিডারের চোখ দিয়ে পানি বের হয় আর বলে, বিশেষজ্ঞ, অতুলনীয় বিশেষজ্ঞ। সেই শক্তিশালী তরবারি রাক্ষস হাজার হাজার মানুষকে হত্যা করেছিল। সে প্রতিপক্ষের মুখও দেখতে পেল না এবং জেড পেন্ডেন্টের আঘাতে মারা গেল। আমি ভেবেছিলাম ফোনিক্স মারছে, কিন্তু এইটা তো দরজায় থাকার জেডের আক্রমণ। লিডার বলে, আমাদের চেয়ে ভালো মানুষদের পরিণতি খারাপ হয়। যারা খারাপ কাজ করে তাদের সবসময় খারাপ পরিণতি হয়। সিনিয়র সিস্টার বলে, সিনিয়র ভাই, তরবারিদের তো চলে গেছে, এটা ভালো, কিন্তু আমরা ছবির স্ক্রোলটি নষ্ট করে ফেলেছি। যদি মাস্টার বিরক্ত হন তাহলে আমাদের কি করা উচিত? লিডার বলে, ছবির স্ক্রোলটি বরং যদি এটি তরবারি দৈত্যকে আকর্ষণ করে তবে এটি আরও খারাপ। সৌভাগ্যবশত তরবারি রাক্ষস চলে গেছে এবং আমরা 10,000 তরবারি অমর সম্প্রদায়কে রক্ষা করেছি। যদি আমাকে ত্যাগ স্বীকার করতে হয়, আমার কোনো অনুশোচনা নেই। এই পরিণতিগুলো আমাকে একাই বহন করতে দাও। জিয়াং বলে, বাবা, মা, আমার একটা সাহসী বুদ্ধি আছে। যেহেতু মাস্টার লি এখনও ফিরে আসেনি, চলো পালিয়ে যাই। এটা শুনে 2 জনের অনেক বড় ঝাটকা লাগে। লিডার সবাইকে আদেশ দেয়, বড় বোন, লো জিয়াং, চলো যাই, চলো আগে ফিরে যাই। কৃতজ্ঞতা উপহার প্রস্তুত করার পর আমরা আবার বিশেষজ্ঞের সাথে দেখা করব। জিয়াং বলে, বাবা, মা, অপেক্ষা করুন, আমাকে আমার সাথে রাক্ষস তরবারি নিতে দাও। লিডার জিয়াংকে থামিয়ে বলে, তুমি তরবারি স্পর্শ করতে পারবে না। পতিত তরবারিটি নিজেই একটা রাক্ষস তরবারি। যদিও এটি ব্যবহারকারী শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে, কিন্তু এর মূল্য হবে মনের ধ্বংস এবং এমন এক দৈত্য রূপান্তর যে কেবল হত্যা করতে জানে। যেহেতু তরবারি রাক্ষস একজন বিশেষজ্ঞের দ্বারা নিহত হয়েছিল, সেই সরঞ্জামগুলিও বিশেষজ্ঞের দ্বারা সংগ্রহ করা উচিত। যা কিছু দেখো সব তুলে নেয়ার অভ্যাস এড়িয়ে চলা উচিত। লো জিয়াং, চলো চলে যাই বলে ওরা সরে যায় আর সে তরোয়াল নিচেই পড়ে থাকে, যেভাবে সেক্টের উপরে পড়েছে। লি চলে আসার তরোয়ালটা দেখে। লি চিৎকার করে বলে, এই, কেউ কি তরবারি ফেলে দিয়েছে? কেউ কি এটা চায় না? তাই বলে তরোয়ালটা হাতে নেয়। লি তরোয়াল হাতে নিয়ে বলে, এই তরবারিটা দেখতে। এরপর একটা গাছের ডাল কেটে চেক করে, বলে, খুব ধারালো। ভবিষ্যতে আমি কাঠ কাটতে এটি ব্যবহার করব। ঘরের সামনে এসে বলে, উফ, আয়া, কিছুই হবে না ব্ল্যাকি। লি তরোয়াল হাতে নিয়ে রাখে, কিন্তু তার কোনো রিয়াকশন হয় না, কারণ লি একটা মর্টাল, মানে সাধারণ মানুষ। লি তরোয়াল হাতে নিয়ে ব্ল্যাকিকে বলে, এটা এমন একটা তরবারি যা কেউ চায় না। যদি মালিক এটা ফেরত চাইতে আসে তাহলে আমি তাকে এটা ফেরত দেব। ব্ল্যাকি তরোয়ালকে সন্দেহের চোখে দেখে আর লি বলে, তুমি সত্যি অনেক চিন্তা করো ব্ল্যাক। তরোয়াল হঠাৎ গরম হয়ে যাওয়ায় লি তরোয়াল উঁচু করে বলে, বাহ, হঠাৎ গরম হয়ে যায়? বিশ্বাসই হচ্ছে না যে এটা নিজে নিজেই গরম হয়ে যাবে। অসাধারণ। তরোয়াল থেকে আত্মা বের হয়ে হে 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 করে হেসে লিয়ের কানে বলে, হে যুবক, তুমি কি শক্তি কামনা করো আর নিষ্ঠুর হতে চাও, সেই সাথে বিশ্বের চূড়ায় দাঁড়াতে চাও? সেই আত্মা এক কঙ্কালের মতো লির শরীরের সাথে মিশে যায় আর বলে, তুমি অফুরন্ত সম্পদের জন্য আকুল আকাঙ্ক্ষা করছো, আর তুমি কি বিশ্ব সুন্দরীকে নিজের করতে চাও? যারা তোমাকে অবজ্ঞা করে তাদের উপর। লিয়ের পিছনে দেখা যায় কঙ্কালের বড় মাথা আর বলে, আর তুমি কি বিশ্বসুন্দরীতে বসতে চাও? যারা তোমাকে অবজ্ঞা করে তাদের উপর? দেখে মনে হয় লির তেমন কিছুই হয় না। লি বলে, এটা কিসের শব্দ? মশা নাকি? কঙ্কাল লির কথা শুনে বলে, এরকম 3টি মারাত্মক প্রস্তাব আর সে একটুও নড়াচড়া করে না। এটা কি হতে পারে যে সে একটা শুয়ে থাকা লবণাক্ত মাছ? তরোয়াল ঘরে এনে এক জায়গায় রাখে আর খুশি হয়ে লি বলে,
ঝিয়াও বাই বলেছেন যে আজ আমি ভাগ্যবান হব। আমি বিশ্বাস করতে পারছি না এটা সত্যি। তরোয়াল রাখার পর লি চলে যায়, আর তরোয়াল থেকে আওয়াজ আসে, হেই যুবক, ওহ তুমি কি ওখানে যুবক? তরোয়ালের চোখ দিয়ে পানি বের হয়, আর মন খারাপ করে বলে, এত অপমান। তরোয়াল থেকে কঙ্কাল বের হয়ে বলে, আমি এক মহিমান্বিত জাদুর তরবারি। খুশি হয়ে বলে, এই ছোটখাটো বিপত্তি আমাকে কিভাবে প্রভাবিত করতে পারে? অজ্ঞ মানুষ, আমার প্রতি এত অসম্মান করার সাহস তোমার কিভাবে হল? আমি তোমাকে আসল মারধর অনুভব করাতে চাই। হা 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 হা। কঙ্কাল সামনে তাকিয়ে বলে, শেয়ার কুকুরটা এই দরজা দিয়ে বেরিয়ে এলো। অনেক দ্রুত দরজার কাছে চলে যায় আর বলে, তোমার অজ্ঞতার জন্য অনুতপ্ত হও। কঙ্কাল যখন দরজার কাছে যাচ্ছিল, তখন হঠাৎ তার হাতে একটা আক্রমণ হয়। তরোয়াল এখানে অদৃশ্য হয়ে যায়, আবার ফিরে আসে। তরোয়াল হ্যারান হয়ে বলে, কি অবস্থা? আমাকে কি আঘাত করেছে? চারপাশে তাকিয়ে দেখে তারপর বলে, কি একটা ব্রাশ। ব্রাশের দিকে তাকিয়ে বলে, না, ঠিক না, এটা কোনো সাধারণ ব্রাশ নয়। এটা একটা শেষ লাইন লিখতে ব্রাশ। এই মানুষের ঘরে এত উচ্চমানের জাদুকরে জিনিস কিভাবে এলো? হ্যাঁ, হয়তো এটা নিছকেই কাকতালীয় ঘটনা। আমাকে শুধু ওই ব্রাশটা দেখতে হবে। তরোয়ালটা এখানে আলমারির ওই রাস্তা দিয়ে ওপর দিয়ে দরজার কাছে যাচ্ছে, যাতে ওই ব্রাশটা কিছু না করতে পারে। আর বলে, আমি এখনও এই পথ ব্যবহার করে সেই দরজায় যেতে পারি। আবারও কে যেন কঙ্কালের ওপর আক্রমণ করে, আর কঙ্কাল বলে, এমনকি আলমারিটাও কি একটা জাদুর জিনিস? তরোয়াল অদৃশ্য হয়ে আবার ফিরে আসে, আর নিচে শুয়ে বলে, আমি এক অসাধারণ ডিমান তরোয়াল এবং একটি উচ্চমানের ধন। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি এই দরজা থেকে বের হতে পারব না। তো নিচে শুয়ে শুয়ে যাওয়ার সময় হঠাৎ আবার একটা আক্রমণ আসে। কঙ্কাল জিভ বের করে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এক মহিমান্বিত জাদুর তরবারি। আমি একই জায়গায় 3 বার পড়ে যেতে পারি কিভাবে? তো কঙ্কালের পর আবারও আক্রমণ হয়। কঙ্কাল বলে, এবার কি হলো? কঙ্কাল মার খেয়ে অদৃশ্য হয়ে যায়, আবার এখানে ফিরে আসে। তো সামনের দিকে দেওয়ালে গর্ত হয়ে যায়। কঙ্কাল এত মার খেতে খেতে তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। কঙ্কাল বলে, যদি সুযোগ পাই এখান থেকে পালাতে, এটা এখনো আমার পৃথিবী। হে 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 হে, এটা কি অবস্থা? হঠাৎ কঙ্কালের নিচ থেকে একটা হলুদ রঙের আঠার মতো হাত এসে কঙ্কালকে ধরে ফেলে। হঠাৎ কঙ্কালের সামনে একটা পণ্ডিত আসে আর বলে, দয়া করে অপেক্ষা করুন দাতা। ডিমান তাকে দেখে বলে, এই সন্ন্যাসী কোথা থেকে এসেছেন? সন্ন্যাসী এসে ডিমানকে বলে, অমিতাভ, তোমার রাক্ষস চরিত্রটি খুব ভারী। দাতা, তুমি কেন তোমার অভিযোগ চেপে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হও না? কঙ্কাল বলে, তুমি কে? সন্ন্যাসী বলে, আমি লঙ্কাবতারা সূত্রা। ডিমান বলে, আমি 2টি শব্দ জানি না। ডিমান রেগে গিয়ে বলে, এটা ল্যাংকি। আমি ব্রাশ নিয়ে ঠিক আছি, আমি ক্যাবিনেট নিয়ে ঠিক আছি, এমনকি একটি ভাঙা বইও এখন আমাকে বোকা বানাতে চায়। ডিমান অনেক ক্ষেপে যায় আর সন্ন্যাসীর কাছে চলে যায় রাগে। ঠিক আছে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। পড়াশোনা করে লাভ নেই, ছোট্ট সন্ন্যাসী। সন্ন্যাসী বলে, শান্ত হও দাতা। এটা বলার সাথে সাথে ডিমানের শরীরে একটা আঘাত লাগে। সন্ন্যাসী অনেক তালিস্মান বের করে বলে, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, তুমি কি দয়া করে শান্ত হতে পারো? কঙ্কাল বলে, তুমি কি বলতে চাও? আর তার উপর আবারও একটা অ্যাটাক চলে আসে। একটার পর একটা মার খেয়েই যাচ্ছে, একবার ওদিকে একবার এদিক থেকে। কঙ্কাল ধাক্কা খেয়ে অনেক দূরে চলে যায়। কঙ্কাল মনের মধ্যে বলে, এটা অনেক বেশি। তুমি বলেছিলে তোমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, তবুও তুমি আমাকে মারছ। সন্ন্যাসী বলে, দাতাকে শান্ত করার জন্যই এই সব। এখন দাতা, তুমি কি এখন ঠিকমতো ভাবতে পারো? যদি তুমি এখন ধর্মান্তরিত হও, তাহলে তোমার জন্য অনেক সুবিধা অপেক্ষা করছে। কঙ্কাল অনেক ঘাবড়ে যায় আর ভয়ে বলে, ভাবো, ঠিক আছে, ভাবো প্লিজ, এই জায়গাটা আসলে কি ভয়াবহ। তো বাইরে বাগানে দেখানো হয়, বাগানে লি গাছে পানি দিচ্ছে আর গান গাইছে। গান গাইতে গাইতে পেছনের দিকে তাকায়, সেখানে একটা কচ্ছপ বসে আছে, যে কচ্ছপ লি নিয়ে এসেছিল বাজার থেকে। লি খুশি হয়ে এসে কচ্ছপটাকে দেখে বলে, ও, এটা তুমি কচ্ছপ, বাহ, মাত্র 2 সপ্তাহে তুমি এত শক্তিশালী হয়ে উঠেছ। লি চিন্তা করে বলে,
কিছু একটা ঠিক নেই। এটা খুব দ্রুত। এটা কি হতে পারে? মাছের দোকানের মালিক আমাকে খুব মূল্যবান একটি প্রজাতি উপহার দিয়েছেন। লি এখান থেকে বের হয়ে সেই জেলেটির কাছে চলে যায়। আয়া, আমার উচিত জেলেটিকে যথাযথভাবে ধন্যবাদ দেওয়া। আর সেই কচ্ছপটা পানির উপরে ভাসতে থাকে। এখানে সেই মাছের বিক্রেতা আরামে ঘুমাচ্ছে। লি মাছের বিক্রেতার কাছে এসে বলে, শুভ দুপুর বস। আমি কিছু মাছ কিনতে এসেছি খাবার জন্য। তুমি গতবার যে কচ্ছপটা দিয়েছিলে সেটা খুব ভালো ছিল। মাত্র 2 সপ্তাহ হয়েছে, আর ওটা প্রায় আমার সমান লম্বা। মাছের বিক্রেতা ঘাম ভাঙার কারণে বলে, হা, মাস্টার লি, আপনি অতিরিক্ত বিরক্ত করছেন। এটা এত বড় কিভাবে হতে পারে? কিন্তু আমার মাছ কচ্ছপের চেয়ে ভালো। আমার মাছ খাবার জন্য স্বর্গীয় রাজবংশের নাতি এটা পেতে লড়াই করবে। এটা গতকালই ঘটেছে। বাজারের সবাই হারিয়ে বলে, স্বর্গীয় রাজবংশের দ্বিতীয় রাজকন্যা কেনাকাটা করতে এসেছেন। লিউ রাজকন্যা তার ফিয়ান্সের সাথে বাজারে বের হয়েছেন। যেমনটা লি বলেছিল, নাটক করতে আর কিছু গুজব ছড়িয়ে দিতে। তো মাছের বিক্রেতা বলে, যখন সে পাশ দিয়ে যাচ্ছিল সে উল্লেখ করেছিল যে সে মাছ খেতে পছন্দ করে। তো বিক্রেতা লিকে বলে, দয়া করে পরের বার আবার এসো মাস্টার লি। আর লি ধন্যবাদ জানিয়ে চলে যায়। বাজারে হঠাৎ করে এখানে হইচই শুরু হয়ে যায়, আর আকাশটা কেমন যেন কালো হয়ে যায়। হঠাৎ এতগুলো মানুষকে দেখে লি চিৎকার করে বলে, আমার কাছ থেকে চলে যাও, আমার মাছ থেকে দূরে চলে যাও। লি বলে, আজ রাস্তায় এত মানুষ কেন? আজ শহরে কি কোনো শেষকৃত্য আছে? তো যারা লাশ নিয়ে যাচ্ছিল তারা চিৎকার করে বলে, ম্যাডাম ট্যানকে কফিনে করে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই কেউ লাইক করা ছাড়া যাবেন না। আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন এই গল্পের আরও চ্যাপ্টার লাগবে কিনা।